পশ্চিমবঙ্গের সব মানুষকে 4 অক্ষর মনে করা হয় নাকি তাদের 4 অক্ষর বানানোর একটা চেষ্টা চলছে সেটা বোঝা মুশকিল। 4 অক্ষর কি সেটা আপনি নিজের মতো করে বুঝে নিন। দেখুন, আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে 15ই অগস্টের ঠিক আগে রাজ্য বিজেপি নিজেকে ছড়ালো, তারপর গোটানোর চেষ্টা করতে গিয়ে নিজে আবার ছড়িয়ে পড়লো। জুনের শেষ থেকে আমি এবং তার সঙ্গে অনেকেই এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে হঠাৎ করে পশ্চিমবঙ্গের মাটিতে অত্যন্ত কুৎসিত আক্রমণ শুরু হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বেশ কিছু খারাপ মন্তব্য করেন, অত্যন্ত কুৎসিত ভাষায় তিনি নেতাজিকে আক্রমণ করেন, স্বাধীনতা সংগ্রামে তার অবদানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং তারপর এই বিষয়টা কমার বদলে দেখা যায় উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। কারণ কেন্দ্র আর রাজ্য দু জায়গাতেই ক্ষমতায় রয়েছে বিজেপি। কেন্দ্র এবং রাজ্যের বিজেপির নীরবতার সুযোগ নিয়ে অনন্ত মহারাজও এটাকে বাড়িয়ে থাকেন এবং তারই সঙ্গে তার যে সমস্ত অনুগামীরা রয়েছেন তারাও এটাকে উত্তরোত্তর বাড়াতে থাকেন এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অত্যন্ত নোংরা কথাবার্তা বলা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে এমনভাবে বিকৃত করা হয় যে সেই বিকৃতি যদি একটা সাধারণ মানুষের ছবিকে নিয়ে হতো সেটা দেখেও আপনার মধ্যে আপত্তি জন্মাতো। আর এখানে যার কথা হচ্ছে তিনি তো আমাদের সকলের শ্রদ্ধেয়, পরম পূজনীয়, প্রাণপ্রিয় নেতাজি। এবার যখন দেখা যায় যে এই নীরবতার জন্য এবং এই ক্রমাগত জিনিসটাকে বাড়তে দেখে মানুষজন রীতিমতো তিতি বিরক্ত, মানুষের মধ্যে একটা ক্ষোভ ক্রমাগত বাড়ছে, একটা ঘৃণার সঞ্চার হচ্ছে, তখনই দেখা যায় শেষ 24 ঘন্টায় মহামহিমের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর রাজ্য বিজেপি খানিকটা ঝেড়ে কাশতে শুরু করেছে। মানে ব্যাপারটা এরকম যে সামনেই তো 15ই অগস্ট আসছে, সেদিন তো আমাদের নেতাজির মূর্তির নিচে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলতে হবে, লেকচার দিতে হবে। গান্ধী মূর্তির তলায় দাঁড়িয়ে অত তো খাপ খুললে হবে না, অতএব সেই কারণে এইবার তাহলে একটু হালকা করে খেলে দাও, ব্যবস্থা নাও। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই হালকা করে খেলে দাও এর মধ্যেও, ড্যামেজ কন্ট্রোলের মধ্যেও মূল যে ব্যক্তি, যিনি প্রধান অন্যায়ের কাণ্ডারি, যিনি সমস্ত কিছু শুরু করেছেন, তার কিন্তু বিন্দু মাত্র কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তিনি বহাল তবিয়তে রয়েছেন, তিনি ক্ষমাও চাইবেন না, তিনি পিছুও হটবেন না। অনন্ত মহারাজ লজ্জিত নন, দুঃখিত নন, তিনি অনুতপ্তও নন। এবং মনে রাখবেন, অনন্ত মহারাজ কিন্তু এখনো পর্যন্ত বিজেপির রাজ্যসভার সাংসদ পদ অলংকৃত করে বসে রয়েছেন। দেখুন, বিজেপির তরফ থেকে যে ব্যক্তিকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল তার নাম নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। এবার তিনি নিজেকে কিভাবে মহারাজ বলেন, কি করে তিনি মহারাজ হয়ে গেলেন, কোথায় সেই মহারাজের সাম্রাজ্য, এসব সম্পর্কে বিজেপিও খুব একটা পাত্তা দিচ্ছে বা তারা খোঁজ খবর করেছে বা এ সম্পর্কে তারা চিন্তিত, এমনটা খুব একটা দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, মনে রাখবেন রাজ্যসভার সাংসদ পদটা কিন্তু নির্বাচিত নয়, মনোনীত। অর্থাৎ বিজেপির মনে হয়েছে, রাজ্য বিজেপির মনে হয়েছে ওই পদের জন্য এর থেকে ভালো কেউ হতেই পারে না এবং সেই কারণে তারা ড্যাং করে গিয়ে এই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে একেবারে নিমন্ত্রণ করে কোলে বসিয়ে রাজ্যসভার সাংসদ করেছে এবং এখনো পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ। অন্যদিকে পালা বদলের পরে যেখানে বিজেপির মুখে ক্রমাগত শোনা গেছে যে এইবার পশ্চিমবঙ্গের যে ঋত গৌরব সেইটাকে ফিরিয়ে আনা হবে, পশ্চিমবঙ্গের গরিমা পুনরুদ্ধার করা হবে, পশ্চিমবঙ্গের সমস্ত মনীষীদের এবার যোগ্য সম্মান দেওয়া হবে, সেইখানে দেখা যায় যে পালা বদলের পর বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে অনন্ত মহারাজ কেমন যেন একটা লাইসেন্স পেয়ে গেছেন এবং তিনি রীতিমতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করতে শুরু করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলা, আজাদ হিন্দ ফৌজ তিনি আদৌ চালাতে পারতেন কিনা সেই নিয়ে একটা প্রশ্ন, যোগ্যতা নিয়ে প্রশ্ন, নেতাজির স্বাধীনতা সংগ্রামের যে অবদান সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, স্বাধীনতার ক্ষেত্রে নেতাজির কোনো অবদান নেই, তিনি কিছুই করেননি, এই ধরনের মন্তব্য তিনি সামনে রাখতে শুরু করেন এবং তারই সঙ্গে দেখা যায় যে একাংশ তার রাজবংশী সমর্থক, ভোট ব্যাংক যারা, তার অনুগামী, তারা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটাকে আরো বাড়াতে শুরু করে এবং আরো চিৎকার করে এই ধরনের কুৎসা করতে, এই ধরনের নোংরামি করতে শুরু করে। আপনি এই ধরনের প্রোফাইলগুলোতে যদি যান, গিয়ে দেখবেন যে তাদের প্রত্যেকের প্রোফাইল ভর্তি হচ্ছে অনন্ত মহারাজের ছবি, ভিডিও, গান, এই সমস্ত কিছুতে এবং তার সঙ্গে নেতাজিকে নিয়ে এই ধরনের অত্যন্ত নোংরা ছবি, নোংরা লেখা এবং নেতাজি সম্পর্কে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করে কিছু কথা বলা। এবার এই জিনিস যখন চলছে এবং ক্রমাগত বাড়ছে, যেটা দেখতে দেখতে মানুষজন রীতিমতো তিতি বিরক্ত, রেগে যাচ্ছেন মানুষজন, এমনকি বিজেপির সমর্থকদের কাছে পর্যন্ত যখন বিষয়টা বা বিজেপির নেতাদের নীরবতা অসহনীয় হয়ে উঠছে, তখনও দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বড় বড় বিজেপি নেতারা যারা ভাষণ দিয়ে শাসন করেন তারা সন্তর্পণে বিষয়টাকে এড়িয়ে চলে যাচ্ছেন, পুরো মুখে কুলু পেটেছেন, এই নিয়ে তাদের কোনো বক্তব্য, কোনো কিছু সামনে শুনতে পাওয়া যাচ্ছে না। এবং এটা একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহের বিষয় নয় যে সবাই চুপ করেছিলেন, কমপক্ষে 2 মাস এই জিনিসটা চলেছে।
এবার এই যে বিজেপির নেতারা এতদিন পর্যন্ত চুপ করে ছিলেন, এর কারণ হয়তো এইটা যে নেতাজির নামে কতটা ভোট পাওয়া যায় জানা না গেলেও অনন্ত মহারাজকে দিয়ে উত্তরবঙ্গের ঠিক কতটা ভোট টানা যায় সেই হিসাবটা বিজেপির নেতারা খুব ভালো করে করে ফেলেছেন এবং সেই হিসেব কষে তারা বের করেছেন যে এখন চুপ করে থাকাই শ্রেয়। অনন্ত মহারাজ বিজেপির সাংসদ, ঠিক আছে, তিনি দুদিন বলবেন, দুদিন পরে চুপ করে যাবেন আর 4 দিন পরে পাবলিক ভুলে যাবে। কিন্তু অনন্ত মহারাজের থামার কোথাও কোনো স্কিম নেই। এইবার বেগতিক দেখে যখন দেখা যায় যে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমাগত বাড়ছে, অনন্ত মহারাজও থামছেন না এবং ডিরেক্টলি যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, বেগতিক দেখে তিনি সামনে আসেন এবং তিনি মন্তব্য করেন যে নেতাজি একজন প্রকৃত দেশপ্রেমিক। তাকে যারা অপমান করছেন, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যারা কুৎসা করছেন, অপমানজনক কথাবার্তা লিখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমাকে অনেকেই আর্জি জানিয়েছেন। আমি সাইবার সেলকে নির্দেশ দিয়েছি, তারা কিন্তু এবার বিষয়টা দেখে নিজেদের মতো করে পদক্ষেপ গ্রহণ করবে। এবং শুভেন্দু অধিকারী তারই সঙ্গে আরো বলেন যে যারা এই ধরনের দুঃসাহস দেখাচ্ছেন তাদের বলবো অবিলম্বে ক্ষমা চান। যদি পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্ট ডিলিট করুন, তবে ডিলিট করলেই যে পার পেয়ে যাবেন এমনটা নয়। এবার যে হাবুল এতদিন এটা বিশ্বাস করে এসেছে যে 2014তেই তো আমরা আসল স্বাধীনতা পেয়েছি, তার আগে পর্যন্ত আমাদের দেশে সবাই ডালমুট বেচতো, তার আগে পর্যন্ত আমাদের দেশে সবাই আসলে ডুগনা লাগান দিত, সে তো এটা শোনার সঙ্গে সঙ্গে হাততালি দিতে শুরু করলো। এবং সেই সমস্ত মূর্তিমান ন্যায়ের প্রতীক বিধায়করা, দারুণ ক্ষমতাবান বিধায়করা, যারা সব এতদিন মুখে কুলু পেটেছিলেন, যাদের মুখে এতদিন দই জমেছিল, তারা একেবারে হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুরু করে দিলেন, মানছি না, মানবো না, চলছে না, চলবে না। বিজেপির একজন ঘাড়নাড়া বুড়ো আছেন, তিনি হঠাৎ প্রশ্ন করে বসলেন যে অনন্ত মহারাজের পেছনে কোনো ফরেন ফান্ডিং আছে কিনা, বিদেশি টাকা ঢুকছে কিনা দেখুন তো একবার। আরে গামছা নাকেচে পড়া মানুষ, উনি তো আপনাদের দলের সাংসদ, আপনাদের সরকার, আপনাদের প্রশাসন কেন্দ্রে এবং রাজ্যে, এবং উনি আপনাদের দলের সাংসদ, আপনারা করেছেন, তাহলে দেখবেটা কে, অন্য কে দেখবে? মানে এটা তো নিজের দলের মধ্যেই এখন টুকরে টুকরে গ্যাং করে বেড়াচ্ছেন। বিজেপির সেই সমস্ত সমর্থক বিধায়ক যারা এতদিন মুখে চুনকালি মেখে চুপ করে বসেছিলেন, এবার তারা নৃত্য করতে শুরু করেছেন এবং এখন তাদের বাসনা মানুষও তাদের সঙ্গে নৃত্য করবেন। দেখুন বিষয়টা হচ্ছে, প্রশ্ন তারপরেও থেকে যাচ্ছে, এই রকম নোংরামি, এই রকম অন্যায় কথা দিনের পর দিন পোস্ট করা, সেই সমস্ত কথাগুলো ডিলিট করে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া হতে পারে, এই প্রভিশনটার জায়গা রাখা হচ্ছে কেন? যদিও মুখ্যমন্ত্রী বলছেন যে ক্ষমা চাইলেই সবাই পার পেয়ে যাবেন এমনটা নয়, তার মানে অনেকেই পার পেয়ে যেতে পারেন সেই সম্ভাবনার জায়গাটাও রেখে দেওয়া হচ্ছে। তার মানে অন্যায় করেছেন হাজারে হাজারে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে কয়েকজনের বিরুদ্ধে, এটা কেন? তাহলে কি বিষয়টা এরকম যে সব দলেরই আপনাদের কথা মতো দুধেল গাই থাকে এবং এরা আপনার দুধেল গাই, সেই কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, গায়ে হাত বোলাচ্ছেন, কঠোর কোনো কিছু করতে পারছেন না? তারই সঙ্গে প্রশ্ন, সাইবার সেল এতদিন কোনো ব্যবস্থা না নিয়ে চুপ করে বসেছিলটা কেন? সাইবার সেলকে ব্যবস্থা নেবার জন্য, পদক্ষেপ নেবার জন্য মুখ্যমন্ত্রীর আদেশ নির্দেশ দরকার হবে, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল দরকার হবে এমনটা তো নয়। এই ধরনের অন্যায় দেখলে যাতে পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই জন্যই তো সাইবার সেল রয়েছে। তো তাহলে তারা এতদিন কোনো কিছু না করে কেন বসেছিল? যেখানে সাংবাদিকরা তথ্য নিয়ে কথা বললেও তাদের বাড়িতে একেবারে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে তাদের কলার ধরে হিড়হিড় করে টেনে আনা হয়, এই উদাহরণ প্রচুর বিজেপি শাসিত রাজ্যতে বারবার দেখতে পাওয়া গেছে। সেখানে এক্ষেত্রে এতদিন সাইবার সেল চুপ করে বসেছিল কেন? আর অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তিনি এই রকম কুৎসা, এই রকম নোংরা মন্তব্য করেছেন নেতাজিকে নিয়ে, তারপরেও তার বিরুদ্ধে এতদিন প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি এবং এখন কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলেছেন, এর পরিপ্রেক্ষিতে কি মনে করছেন সেই প্রশ্ন করা হয়েছিল অনন্ত মহারাজকে। তিনি কি বলছেন? অনন্ত মহারাজ এখনো বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন শুনেছি, কিন্তু কি ইস্যু নিয়ে বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি, আমার নাম তো উনি করেননি, উনি বলেছেন সাংসদ। তা সাংসদ তো শ্রমিক ভট্টাচার্য, আমাকে কি অ্যারেস্ট করবে? অনন্ত মহারাজকে পশ্চিমবঙ্গের পুলিশ কি অ্যারেস্ট করবে? এতদিন পর্যন্ত কেন করা হয়নি অ্যারেস্ট? কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা গ্রহণ কেন করা হয়নি প্রশাসনের তরফ থেকে? এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনন্ত মহারাজের নামটা কেন নেননি? সাংবাদিক বৈঠকে তিনি এত কথা বললেন, এত হুঁশিয়ারি দিলেন, অনন্ত মহারাজের নামটা কেন নিলেন না? যে ওইখান থেকেই শুরু, উনি এত বড় কথা বলেছেন, সকলের জানা, তারপরেও তিনি কেন নামটা করলেন না? প্রগতিশীল সমাজে ভাসুর ঠাকুরের নাম নেওয়া যায় না এমনও তো এখন আর নেই, তাহলে এই নামটা কেন মুখে আনা গেল না? এবং তারই সঙ্গে একটা ঠুনকো যুক্তি এখন সামনে রাখা হচ্ছে যে না ব্যবস্থা তো করা হয়েছে, একটা তো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। কি পদক্ষেপ? অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। তাই
এটা কঠোর পদক্ষেপ। মানে এই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। অনন্ত মহারাজ কি সম্মান পেয়েছিলেন? বঙ্গবিভূষণ। তাই এই সম্মান কে দিয়েছিল? বিজেপি সরকার? না, মমতা বন্দ্যোপাধ্যায়। যে সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় ওই ডজন ডজন কিলো দরে বিলিয়ে বেড়াতেন, যে সম্মানের কোনো সম্মানই রাখা হয়নি এতদিন, এবং যে সম্মানের আসলে কোনো দাম নেই বলে কটাক্ষ করা হতো বিজেপিরই তরফ থেকে, তাহলে সেই রকম একটা জিনিস যেটার কোনো দাম নেই সেটা কেড়ে নিয়ে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হলো, এইটা যুক্তি? এবং এটা একটা মিডিয়ার লুম্পেনগিরির মধ্যে পড়ে, সেই সমস্ত মিডিয়ার যারা এই চেষ্টা এবার করবেন আপনাকে বোঝানোর যে এই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়াটা কি বিশাল বড় একটা মাস্টার স্ট্রোক, শুভেন্দু অধিকারী সরকারের কি দারুণ, কি শক্তিশালী কঠোর একটা পদক্ষেপ এবং কতটা প্রশংসার যোগ্য এই পদক্ষেপ। আবারও বলি, তৃণমূল কংগ্রেসের আমলে সেই বঙ্গবিভূষণ যেটা নিয়ে বিজেপির নেতারা একাধিকবার বলেছেন যে কোনো দাম কোনো মান রাখেননি এই পুরস্কারের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেজি দরে সবাইকে বিলিয়ে দেন, সেটা সরিয়ে নেওয়াটা এখন হয়ে যাবে বিরাট বড় একটা মাস্টার স্ট্রোক। এই পাঁচন আপনাকে এখন গেলানো হবে। এবং তারপর আমাদের পশ্চিমবঙ্গের বুকে এখন কি হচ্ছে জানেন? একদিন আমরা দেখেছিলাম যে আমাদের এই বাংলার বুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সেই বিদ্যাসাগর যার হাত ধরে আমরা শিক্ষার প্রথম আলোটা দেখতে শুরু করি, সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এবং তারপর কি হয়েছিল? তৃণমূল বিজেপি দোষ ঠেলাঠেলি করেছিল। এরপর কি হলো? এত কিছুর পরে এই ঘটনা সামনে আসছে, মুখ্যমন্ত্রীর এত কিছু বলার পরেও এই বাংলার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়েছে, নেতাজির হাত ভেঙে দেওয়া হয়েছে। নেতাজির হাত, যে হাত স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশ করেছিল, যে হাত আমাদের জীবনের দিক নির্দেশ করে, সেই হাত ভেঙে দেওয়া হয়েছে। কি করে সাহস পেল বলুন তো? পালা বদল হয়ে গেছে, ক্ষমতার পরিবর্তন, বিজেপির শাসন, আইনের শাসন আসার পরেও নেতাজির মূর্তি ভাঙা হলো। এই সাহস দুষ্কৃতীরা কি করে পেল বলুন তো? এতদিন ধরে যখন নেতাজিকে নিয়ে কুৎসা করা হয়েছে, নোংরা কথা বলা হয়েছে, সেটা দেখেও যখন প্রশাসন দিনের পর দিন চুপ করে থেকেছে, যখন এখনো দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মূল কাণ্ডারি, অন্যায়ের মূলে যিনি রয়েছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, এগুলো দেখেই সাহস বাড়ে। অনন্ত মহারাজের শ্রমিক ভট্টাচার্যের নামটা বলার পেছনেও কারণ আছে। কারণ এখন কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা চেষ্টা হচ্ছে, মনীষী দিয়ে মনীষীকে কাটতে হবে। শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে বলেছেন, শ্যামাপ্রসাদ একদিন বক্তব্য রাখছিলেন, মঞ্চের ওপরে বক্তৃতা করছিলেন, এবং সেই সময় ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, আগে হ্যাঁ নেতাজির ফরওয়ার্ড ব্লক সম্পর্কে তিনি বলছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা এসে শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়ে দেন পাথর মেরে। শ্যামাপ্রসাদ রক্তাক্ত হন। শ্যামাপ্রসাদ সেদিন চাইলেই উস্কানিমূলক কিছু বিবৃতি রাখলে ফরওয়ার্ড ব্লকের কেউ সেদিন জীবিত থাকতো না। কলকাতা পুরসভার ভেতরে শ্যামাপ্রসাদকে কে নিগ্রহ করেছিল সেই নামটা বললে আবার নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হবে। ফরওয়ার্ড ব্লকের কি ইতিহাস, কে শুরু করেছিলেন, সেই সময় কে ছিলেন মাথার ওপরে, সে সমস্ত ইতিহাস আলাদা করে নিশ্চয়ই বলার দরকার নেই। নাকি এখন আবার নতুন ইতিহাস লেখা হচ্ছে, অবাক জলপানের মতো অবাক ইতিহাস, যেখানে একজনকে বড় করার জন্য প্রতিনিয়ত আরেকজনকে ছোট করতেই হবে, না হলে সেটা করা যাবে না। এই মুহূর্তে বিষয়টা কি চলছে? শ্যামাপ্রসাদকে মহান করতে হবে, শ্যামাপ্রসাদের গুণগান করতে হবে, আর সেই কারণে নেতাজিকে আউট করতে হবে। রামপুরহাটের ঘটনা, সম্প্রতি জানা যাচ্ছে রামপুরহাটের একটি রাস্তা দীর্ঘদিন যেটার নাম ছিল নেতাজি সুভাষ রোড, সম্প্রতি সেই রাস্তার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এবং এই নতুন নাম করা ফলকও বসিয়ে দেওয়া হয়েছে রাস্তার উপরে। আর সেই নামের ফলক উদ্বোধন কে করেছেন? বিজেপির বিধায়ক ধ্রুব সাহা। আচ্ছা, এই নামটা পরিবর্তন করতে হবে ওই রাস্তার, এটা কে বলল? নেতাজি সুভাষ রোড নামটা পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নামে রাস্তাটা করতে হবে, এটা কে বলল? কে আবেদন করেছিল? এবং অনুমোদন কে দিল? অনুমতি প্রশাসনের কাছ থেকে কিভাবে পাওয়া গেল? আর কেনই বা পাওয়া গেল? যুক্তিটা কি এর পেছনে? নাকি বিজেপির বিধায়ক নিজেই বুঝে নিলেন যে এখন শ্যামাপ্রসাদের গুণগান করতে হবে, তাকে মহান করতে হবে, এবং সেই কারণে নেতাজিকে আউট করতে হবে, সরিয়ে দিতে হবে, এখন থেকে এটাই চলবে? নেতাজিকে প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, বাঙালি দেখছে। একটা মেরুদণ্ডহীন জাতির মনিব হিসেবে যারা এসেছে তারা কার দিকে তাকিয়ে এই তামাশা করছে বলা মুশকিল। কে বাঙালির দিকে তাকিয়ে বাঙালিকে নিয়ে এই খেলা খেলছে? কে তাদের বুঝিয়ে দিচ্ছে তাদের বোধ বুদ্ধি সমস্ত কিছু কেড়ে নিয়ে তাদের আদর্শটা কি হবে? কে তার বন্ধু এবং শত্রু নির্ধারণ করে দিচ্ছে? কে তাকে বুঝিয়ে দিচ্ছে যে একজনকে ছোট না করলে আরেকজনকে কিছুতেই বড় করা যাচ্ছে না?
বাঙালি জড়ো ভরত দিনের পর দিন নেতাজির অপমান দেখছে, তারই মাঝে শ্যামাপ্রসাদের জয়গান গাইছে। দেখুন, এই কথা আমি আগেও বলেছি, আবারও বলছি, একটা সময় গান্ধীজি বনাম নেতাজি করে লড়িয়ে দেওয়া হয়েছিল। একজনকে ক্রমাগত ছোট করা হয়েছে আরেকজনকে ওপরে তোলার জন্য। তারপর নেতাজিকে মই করে ক্ষমতার গদিতে বসার পরে আসল নামটা বেরিয়ে এসেছে, শ্যামাপ্রসাদ মহান। এইবার নেতাজির চেয়ে শ্যামাপ্রসাদ কত ভালো ছিলেন সেই প্রচারের প্রতিযোগিতা দেখতে পাওয়া যাবে। শ্যামাপ্রসাদকে বড় করার জন্য নেতাজিকে আউট করতে হবে। এরপর একদিন আসবে নাথুরাম গডসে, সাভারকার। আমাদের দেওয়ালে নেতাজি, ঋষি অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দর ছবি থাকলে আমরা দেশদ্রোহীও হয়ে যেতে পারি। নাম পুজো হবে, জয়গান হবে একমাত্র শ্যামাপ্রসাদের, সাভারকারের। এবং এই সমস্ত কিছু যেদিন হবে সেটা দেখেও বাঙালি বলবে ঠিকই আছে, এতে ক্ষতি কি? তারপরেও বলা হবে শ্যামাপ্রসাদ কি বাঙালি ছিলেন না? সাভারকার কি দেশপ্রেমী ছিলেন না? এত কথা বলতে হবে না, আপনি চুপ করে বসুন তো। ঠিক যেরকম নেতাজির অপমান দিনের পর দিন দেখার পরেও অনন্ত মহারাজকে কোলে নিয়ে বিজেপি চুপ করে বসেছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর অনন্ত মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিছুদিন আগে নেতাজিকে দেশদ্রোহী বলেছিলেন, কেন বললেন সেটা? এই কথাতে কি আপনি অনড় থাকবেন? এর উত্তরে অনন্ত মহারাজ বলেন, আরে বাবা, আমি তো বলিনি, কাগজ বলছে, যে বইতে বলা আছে সেই বই ভারত সরকারের আর্কাইভে আছে। আর তাছাড়া আমি তো বলিনি, যুদ্ধাপরাধী বলা হয়েছিল নেতাজিকে, তখন তো কংগ্রেসের সরকার ছিল, জওহরলাল নেহেরু তার প্রধানমন্ত্রী ছিলেন, তো সত্য মিথ্যা তো কংগ্রেস বলতে পারবে, আমরা তো বিজেপির, আমাদের তো এখন বিজেপির সরকার। এখন বিজেপির সরকার, 2014 থেকে অন্তত বিজেপির সরকার, সেটা অনন্ত মহারাজ মানছেন। বাকি তার বক্তব্য সত্যি মিথ্যে কংগ্রেস বলতে পারবে। তারই সঙ্গে অনন্ত মহারাজ একথাও বলেছেন, আমাকে কেন অ্যারেস্ট করবে? অ্যারেস্ট যদি করতেই হয় তাহলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত, তারা কেন তথ্য যাচাই করেননি? দেখুন, বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের সরকার ছিল, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই সময় নেতাজিকে যুদ্ধাপরাধী বলা হয়েছিল কি হয়নি, ওয়ার ক্রিমিনাল তাকে বলা হয়েছিল কিনা, সেটা ইতিহাস। এবার কথাটা হচ্ছে 2014 থেকে তো বিজেপি সরকার এসে গেছে, তাহলে এই ইতিহাস যদি থেকেও থাকে, সেই ইতিহাসের শুদ্ধিকরণ করার জন্য বিজেপি সরকারের তরফ থেকে এতদিনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? অ্যাকর্ডিং টু অনন্ত মহারাজ, বিজেপির সাংসদ, কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, কারণ বিজেপি সরকারের আমলেও ইতিহাসটা সেরকমই রয়ে গেছে, যা ছিল সেটাই এখনো পর্যন্ত বলা হচ্ছে। এতদিন পর্যন্ত বিজেপির যারা মুখে কুলু পেটে বসেছিলেন, এখন তারা চিৎকার করছেন সইব না গো, সইব না। এতদিন পর্যন্ত যে সাইবার সেল বসে বসে মাছি মারছিল, তারা এখন নাকি একেবারে প্রচন্ড তৎপর হয়ে পোস্ট ডিলিট করাতে লেগে পড়েছে। এরপর 15ই আগস্ট আসবে, নেতাজি আমাদের হৃদয়ে বলে বক্তৃতা দেবেন অনেকেই, অনেক নেতারা, এবং তারপর তারা দেশপ্রেম, রাষ্ট্রবাদ, এই সমস্ত কিছু নিয়ে 10 পাতার বড় বড় রচনা লিখবেন এবং সেই সমস্ত কথাবার্তা, বক্তৃতা, ভাষণের মাধ্যমে আমাদের নিশ্চয়ই শোনাবেন। ওই যে একদম প্রথমেই যেটা বললাম 4 অক্ষরের কথা, আমরা সেইটা নাকি আমাদের সেটা বানানোতে ওরা সফল, এইটা নিয়ে একটা চর্চা হতে পারে। দেখুন, 4 অক্ষর কি আপনার মাথায় যদি এখনো প্রশ্ন থাকে, 4 অক্ষর মানে তো বুদ্ধিমানও হতে পারে। এবার কোনটা সেটা আপনি ভালো বুঝতে পারবেন, আপনি ভেবে নিন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।